হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আজ আমরা হাজির হয়েছি আমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন সিরিজের পরবর্তী অধ্যায় নিয়ে, তাপের ঘটনাসমূহ। এই অধ্যায় থেকে মোট 5 নাম্বার নিশ্চিতভাবে আসবে। আর সেই 5 নাম্বার কিভাবে একেবারে নিজের পকেটে পুরে নেওয়া যায়, কোন কোন প্রশ্ন করলে সেই পুরো নাম্বারটা কভার হয়ে যাবে, ঠিক সেই দিশাটাই আজ আমি দেখাতে এসেছি। কি কি প্রশ্ন পড়তে হবে সেটা আজ বলে দেবো। আজ আমি যে কটা প্রশ্ন বলবো সেগুলো খুব মন দিয়ে ভালো করে পড়ে গেলে সর্বাধিক সম্ভাবনা আছে যে 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নগুলোই তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে আর বেশি দেরি না করে চলো দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন আমাদের তাহলে এই চ্যাপ্টার থেকে পড়তে হবে। তাহলে প্রথমেই আসছি আমরা 1 মার্কসের কোয়েশ্চেনে। 1 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে কি কি পড়তে হবে? 20টা প্রশ্ন আমরা সিলেক্ট করেছি। কি কি? প্রথম আমাকে বলছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক ও চাপ প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত? আমি অ্যান্সার গুলো বলে দিচ্ছি না, আমি অলরেডি কিন্তু আমার যে ওয়ান শট ভিডিও তাতে এগুলো ডিসকাসও করেছি। তো আমি একটা জিনিস কিছু কিছু বলে দিচ্ছি। আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? আমাদের 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এবং চাপ প্রসারণ গুণাঙ্ক কি একই, 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে এদের যদি অনুপাত করি তাহলে কি এদের দুজনকে ভাগ করলে কত আসবে? 1 আসবে। তাহলে উত্তরটা কত হবে? অনুপাত হবে 1। এবার যদি স্পেসিফিকলি জিজ্ঞাসা করে যে আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত, তাহলে এটা। যদি বলে চাপ প্রসারণ গুণাঙ্ক, তাহলে একই মান, 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। বোঝা গেল? এইবার একটা জিনিস আমি হাইলাইট করতে চাইছি, আমাদের একক থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে। তো আমাদের বলছে যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের একক। এই প্রশ্নগুলোকে তোমরা কিভাবে কনসিডার করবে? আমি একটা শর্টস কিন্তু দিয়েছিলাম এর ওপর যে এখান থেকে একটা প্রশ্ন আসবে এককের থেকে। কি? যদি নামে থাকে প্রসারণ গুণাঙ্ক তাহলে একটাই একক, কি? যে কোনো কারোর কথা বলুক, আমাকে কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলুক, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলুক, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলুক, যে কোনো জিনিস বলুক, নামে যদি থাকে প্রসারণ গুণাঙ্ক তাহলে এসআই একক হবে কেলভিন ইনভার্স, আর অন্যান্য একক হবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। বোঝা গেল? আর যদি বলে তাপের পরিবাহিতাঙ্ক, তাহলে একক হবে জুল পার সেকেন্ড পার মিটার পার কেলভিন। এবার এই জুল পার সেকেন্ড মানে কি? জুল পার সেকেন্ড মানে কিন্তু আমাদের ওয়াট। তাহলে কি হবে? ওয়াট পার মিটার পার কেলভিন। আর একটা কিন্তু তোমরা সেফ থাকার জন্য করে যেতে পারো, সেটা হচ্ছে তাপীয় রোধ। আমি কিন্তু আমার চ্যানেলে এই টপিকের উপর একটা শর্টস দিয়েছি, যাতে আমরা এককগুলো কিন্তু রেডি করতে পারি, দেখে নিতে পারো ওটা। ওকে। তারপর আসছে আমাদের কোন উষ্ণতায় জলের আয়তন সর্বোচ্চ হয়? ভালো করে জানো, 4 ডিগ্রি সেলসিয়াস। তারপর বলা হচ্ছে থার্মোমিটার দিয়ে কোন ভৌত রাশিকে মাপা হয়? উষ্ণতা বা তাপমাত্রা। ঠিক আছে? তাপ কিন্তু না। তাপমাত্রা বা উষ্ণতার ইংরেজি হচ্ছে টেম্পারেচার। তাপ মানে হচ্ছে তাপ শক্তি, হিট। ঠিক আছে? তারপর বলছে কঠিন তরল ও গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্রম লেখো। আমরা কিন্তু জানি যে আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3। তাহলে গামাকে 3 ভাগ করলে তবে কি আলফা পাই, বিটাকে 2 ভাগ করলে তবে আলফা পাই। তার মানে কি আমাদের সব থেকে বড় গামা, তারপর হচ্ছে আমাদের বিটা, তারপর হচ্ছে আমাদের আলফা। তাহলে এককটা উত্তরটা কি হবে? গামা শব্দ বেশি, তারপর আমাদের বিটা, তারপর কি আমাদের আলফা। ঠিক আছে? আচ্ছা, তারপরের কোশ্চেন আমাকে কি বলছে? তারপরের কোশ্চেন আমাকে বলছে যে কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? কোন সূত্র থেকে? ডিরাইভ করে দেখিয়েছিলাম আমি। কি? গ্যাসের যে চার্লসের সূত্র ছিল, চার্লসের সূত্র থেকে পাওয়া যায়। চার্লসের সূত্র কি ছিল? আমাদের ভিটি ইজ ইকুয়াল টু ভি নট 1 প্লাস টি বাই 273। এই সূত্রটা এখান থেকেই কিন্তু আমরা পাই, কম্পেয়ার করে তারপর। ওকে। এবার বলছে যে কোন শর্তে তরলের আপাত প্রসারণ প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান সমান হয়? যখন পাত্রের প্রসারণ গুণাঙ্কের মান শূন্য হবে। বুঝা গেল? আচ্ছা, তা হচ্ছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই হয়। ঠিক আছে? যা থাকবে আমাদের ডিগ্রি সেলসিয়াসে তাই আমাদের কেলভিন স্কেলে চলে যাবে। ওকে। তারপর বলছে কোনো তরল, এটা কোনো তরল হবে, হ্যাঁ। কোনো তরলের প্রকৃত প্রসারণ, তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে কি করে না? প্রকৃত হলে কি করবে, আপাত হলে করবে না। তাহলে দুটো কোশ্চেনই কিন্তু আসতে পারে, আমরা একটা কোশ্চেন যা মনে রাখবো, আপাত আসলে তার উল্টোটা করবো। ওকে। তারপর আমাকে বলছে যে উষ্ণতা বৃদ্ধিতে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি হয়? বৃদ্ধি পায়, হ্রাস পায়, না অপরিবর্তিত থাকে? উত্তর হবে কিন্তু অপরিবর্তিত থাকে। কেন? কারণ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক একটা ধ্রুবক, যেটা কিন্তু আমাদের যে পরিবাহী, সেই পরিবাহীর মানে কঠিন যে পরিবাহী তার উপাদানের উপর নির্ভর করে। মানে ওটা লোহা দিয়ে তৈরি না তামা দিয়ে তৈরি, তাহলে লোহার নিজস্ব একটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক থাকে, তামার নিজস্ব একটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক থাকে। তাহলে এর উপর ডিপেন্ড করছে এগুলো। ওকে। তারপর আমরা কি বলছি? নেক্সট কোশ্চেন গুলো দেখে নেওয়া যাক। উষ্ণতা বৃদ্ধিতে তামা, ইনভার ও লোহার মধ্যে কার প্রসারণ ক্ষমতা সর্বনিম্ন হবে? তাহলে এখানে কার কথা তুলনা করতে বলছে? প্রসারণ। তাহলে আমরা কোন ছক দেখব? আমরা কিন্তু ছক দেখব আমাদের আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ছক। তাহলে আমরা কিন্তু আলফার ছক দেখব, যেটা কিন্তু আমি আমার ভিডিওতে এক্সপ্লেন করেছি। এখন আমি ওগুলো তো করতে যাবো না, তাহলে টাইম চলে যাবে। আচ্ছা, তা হচ্ছে হিরে, অ্যালুমিনিয়াম ও লোহার মধ্যে কার তাপ পরিবহন ক্ষমতা সর্বাধিক? তাহলে এবার আমি কার একক দেখব, মানে কার ছক দেখব? তাহলে কিন্তু আমরা দেখবো আমাদের কে, অর্থাৎ তাপ পরিবাহিতাঙ্কের একক। তার যে ছকটা ছিল সেখান থেকে দেখবো, একক ভুল করে বলে ফেলেছি। ওটা আমাদের হবে ছক বলার কথা ছিল আমার। ঠিক আছে? তাহলে তাপ পরিবাহিতাঙ্কের যে ছক আছে সেই ছক দেখবো। হিরে ওখানে সবথেকে উপরে থাকে, তাহলে হিরে কিন্তু সবার উপরেই থাকবে। ওকে। এবার আমাকে বলছে যে উষ্ণতা পরিবর্তনে কোন পদার্থের দণ্ড প্রায় অপরিবর্তিত থাকে? এটা কিন্তু আমাদের ইনভার হয়। ঠিক আছে? উষ্ণতা বৃদ্ধিতে দোলক গতি দ্রুত হয়ে যায় না, উল্টো স্লো হয়ে যায়। ঠিক আছে? তাহলে এটা মিথ্যা হবে।
তো বলছে তাপের পরিবাহিতাঙ্ক m হলে তাপীয় রোধাঙ্ক কত হবে? আমরা জানি যে রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্ক সবসময় অন্যন্যক হয়, তাহলে কি হবে, এটা উল্টে যাবে, তাহলে কি হবে 1/m হয়ে যাবে। ঠিক আছে। উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম লেখো, কি হবে, হিরে। আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ কোন গুণাঙ্কটি তরলের নিজস্ব ধর্ম? তরলের নিজস্ব ধর্ম কোনটা? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে। তারপর আমাকে বলছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কোনটির মান বড়? কোনটার মান বড় হয়? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। কারণ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কি করে পাই? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যদি গামা আর হয় তাহলে সেটা আমরা পাই গামা অ্যাপারেন্ট, তার সাথে আমাদের গামা পাত্র, পাত্র কোটাকে আমরা কি বলতে পারি, ক্যারিয়ার বলে দিই। ঠিক আছে, বা পাত্র ভাবে নাও। তাহলে কি পাত্রের যে প্রসারণ গুণাঙ্ক তার সাথে আমি যদি আমাদের অ্যাপারেন্ট কোএফিসিয়েন্ট অফ এক্সপ্যানশন মানে আপাত প্রসারণ গুণাঙ্ক যদি যোগ করি তাহলে কিন্তু আমরা প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা পাই। অ্যাপারেন্ট তাই জন্য এ, আর আর মানে কি রিয়েল। ঠিক আছে। আচ্ছা, তারপর আমাকে বলছে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কর অনুপাত কিরূপ হয়? আপাত প্রসারণ গুণাঙ্ক কি? গামা এ। আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কি? গামা আর। এবার আমরা কি বলছিলাম যে গামা আর সবসময় গামা এর থেকে বড়, তাই তো? তাহলে গামা আর কে যদি আমি গামা এ দিয়ে ভাগ করি তাহলে সেটা কি হবে, এরকম আসবে, গ্রেটার দ্যান 1। এবার যদি আমি অনুপাতটা উল্টে দিই মানে গামা এ উপরে পাঠিয়ে দিলাম, গামা আর নিচে পাঠিয়ে দিলাম, তাহলে কি হবে, অনুপাতটা উল্টে যাবে, চিহ্নটাও তখন কিন্তু আমাদের উল্টে যায়। তাহলে কি হচ্ছে আমাদের গামা এ ডিভাইডেড বাই গামা আর, এই অনুপাতটা যদি আমি করি তাহলে কিন্তু সেটা লেস দ্যান 1 আসে, মানে একের থেকে ছোট। আমাকে চেয়েছিলই ওটা, যে একটি তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের অনুপাত, তাহলে আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের অনুপাত আমাদের একের থেকে ছোট হয়। ঠিক আছে। আচ্ছা, এবার আসছি আমরা 2 মার্কসের কোয়েশ্চেনে। 2 মার্কসের কোয়েশ্চেন আমরা খুবই অল্প দিয়েছি, কি কি, আমাদের 9টা কোয়েশ্চেন দেওয়া আছে। কঠিনের কপোকা তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে, আমরা বলেছিলাম যে আমাদের আলফা আছে, বিটা আছে, গামা আছে। আমাদের তরলের কতটা থাকে? তরলের দুটো থাকে, একটা হচ্ছে আমাদের গামা আর, একটা হচ্ছে আমাদের গামা এ। আর আমাদের কি তাপীয় প্রসারণ গুণাঙ্ক গ্যাসের কটা? গ্যাসেরও কিন্তু দুটো, একটা হচ্ছে আমাদের স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ আর এক গুণাঙ্ক, এবং আরেকটা হচ্ছে স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে। আচ্ছা, এরপর আমাকে বলছে দৈর্ঘ্য, ক্ষেত্র ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। তাহলে ওই যে সম্পর্ক তো আগেই বলেছিলাম, কি আমাদের আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই টু ইজ ইকুয়াল টু গামা বাই থ্রি। ঠিক আছে। এবার বলছে একটি তরল ধাতুর নাম ও ব্যবহার লেখো। তরল ধাতু কি? আমাদের পারদ। আর ব্যবহার তো সবাই জানো যে আমাদের থার্মোমিটারে ব্যবহার করা হয়। তারপর বলছে জলের ঋণাত্মক আয়তন প্রসারণ গুণাঙ্ক দেখা যায় কার জন্য? এটা এরকম হবে, জলটা উত্তর হবে, তার জলটা মুছে দিতে হবে। ঋণাত্মক আয়তন প্রসারণ গুণাঙ্ক দেখা যায় কার জন্য, কোন শর্তে? আমরা বলবো যে 4 ডিগ্রি সেলসিয়াসে জলের ক্ষেত্রে দেখা যায় এটা। ঠিক আছে। তারপর বলছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আপাত প্রসারণ গুণাঙ্কের অনুপাত কিরূপ হয়? আচ্ছা, এই কোশ্চেনটা আমরা অলরেডি কিন্তু আমাদের মার্কস ওয়ানেও দিয়েছিলাম, কারণ ওখানে কিন্তু মার্কস ওয়ানে এমসিকিউ ফরম্যাটে আসে। ঠিক আছে, আর বড় কোশ্চেনও দিতে পারে। 2 নম্বরে দেওয়ার চান্সেস যদিও কম, ওটা এমসিকিউতেই বেশি আসে। ঠিক আছে। তারপর বলছে কোনো পরিবাহীর বেধ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ ও তাপীয় পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি? ভাঙিয়ে দেখবে, তাপীয় পরিবাহিতার ফর্মুলা তোমরা বসাবে, এমনি এখানে ফর্মুলা তো বসাতে হচ্ছে না, তাপীয় রোধ বলেছে আর এখানে তাপীয় পরিবাহিতা বলছে। তাহলে পরিবাহিতা কি হয়, আমাদের রোধের অন্যন্যক হয়। তাহলে কি হবে, এরা পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্কে নিযুক্ত, তাহলে কি বলবো, যেটা ব্যস্তানুপাতিক। ঠিক আছে। তারপর হচ্ছে তাপ ও তড়িৎ পরিবহনের মিল এবং অমিল। আমার যে ওয়ান শট ভিডিও সেখানে 1 ঘন্টা 12 মিনিটের কাছাকাছি টাইম স্ট্যাম্প দেওয়া আছে, ওখানে গিয়ে দেখে নিতে পারো। আমি কিছু কিছু পয়েন্ট বলে দিয়েছি, ওই পয়েন্টগুলো যদি তোমরা মনে রাখো তাহলে ওর মধ্যে থেকেই তোমরা প্রশ্ন পাবে। এখান থেকে আমাদের কিন্তু এমসিকিউ, এসএকিউ অথবা আমাদের 2 নম্বরের কোশ্চেনে এই পার্টটা দিতে পারে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের 2 নম্বরের কোশ্চেনের জন্য এগুলো পড়লেই হবে। 3 মার্কসের কোশ্চেনে আসি। 3 মার্কসের কোশ্চেনে আমরা 8টা দিয়েছি। কি? স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা ও রাশিমালা লেখো। রাশিমালা বলতে গাণিতিক রূপ। ঠিক আছে। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা ও রাশিমালা লেখো। যারা আমার কাছে পড়েছো তারা খুব ভালো করে জানো যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিক, কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দিক বা কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক দিক, সংজ্ঞা কিন্তু একটাই। ঠিক আছে। সংজ্ঞাগুলো একই রকম। ঠিক আছে, একটা বলতে কি একই রকম। আবার যদি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলুক আর আপাত প্রসারণ গুণাঙ্ক বলুক, প্রায় একই। ঠিক আছে। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বললে বলবো যে আমরা পাত্রটাকে কনসিডার করছি, আর আপাত প্রসারণ গুণাঙ্ক বললে বলবো পাত্রকে কনসিডার করছি না। ঠিক আছে। তারপর বলেইছিলাম যে এরকম ভ্যালু দিয়ে বলতে পারে যে এটার অর্থ কি, তাহলে এরকম কোশ্চেন আসতে পারে। আর যদি বলে কেলভিন স্কেলের মান কত, তাহলে একই হবে, এটা ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে। আর আমরা প্রথমেও একটা এমসিকিউ করলাম না যে আমাদের কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেলে আমাদের যে প্রসারণ গুণাঙ্কের মান সেটা কিন্তু সমান হয়, তাহলে এই মানটা কিন্তু একই মান বসাবো। শুধু আমি তখন কি বলবো, তখন আমি রিপোর্ট করব, এককটা চেঞ্জ করে দেবো, তাহলে 10⁻⁻6 কেলভিন ইনভার্স বলে দেবো, তাহলে তখন বোঝা গেল। আচ্ছা, তারপরে এরকম কোয়েশ্চেন আসতে পারে। তাছাড়াও আমি কোয়েশ্চেনের জন্য, নিউমেরিক্যালের জন্য আমি একটা সেশন আলাদা ডেডিকেটেডলি দেবো, যেখানে আমরা তাপের কোয়েশ্চেন করব অঙ্ক, তাহলে সেখানে কিন্তু আমি ভালো করে এক্সপ্লেন করব। তাপীয় পরিবাহিতাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা করো, এটার চান্সেস কম আছে, বাট এটার কিন্তু ফর্মুলাটা তোমাদের জেনে রাখা উচিত। ঠিক আছে। চান্সেস কম আছে, যাদের প্রিপারেশন ভালো তারা কিন্তু এটা দেখে যাবে অবশ্যই তবুও।
নিজের সেফ সাইড থাকার জন্য। কারণ মাধ্যমিকের প্রশ্ন কি করছে কেউ জানে না, তাই 100% কমন দিয়ে সত্যি বলতে কেউ বলতে পারে না কোনো কিছু। তবুও প্রবাবল কোন প্রশ্নগুলো আসতে পারে সেটা বলা যায়। তাতে ভৌত বিজ্ঞানে টু বি অনেস্ট 75%, 80% এর অ্যারাউন্ড সাজেশন পাওয়াটাই প্র্যাকটিক্যাল। আর বেশি সাজেশন কেউ দিতে পারবে না তোমাকে, কারণ কেউ জানে না কে প্রশ্ন করছে। তাহলে কি করে তোমাকে সাজেশন দেবে? কেউ তো জানে না, না এই সিক্রেটটা। তো তোমরা যদি 75% সাজেশন পাও, তাহলে সেটাকে খুব ফর্চুনেট মনে করবে। আর প্রিপারেশন ভালো করে পড়াশোনা করো না, তাতেই নাম্বার দেখবে ভালো পাবে। বাকি প্রশ্ন যা পারবে না সেগুলো অ্যাটেন্ড করে দিয়ে আসবে। ঠিক আছে, যেরকম পারবে সেরকমই লিখে আসবে। কিন্তু যে প্রশ্নটা পারছো না একদমই ছেড়ে দিয়ে চলে আসবে না, কারণ তোমাদের তো নেগেটিভ মার্কিং নেই না। লিখলে কিছু তো নাম্বার পাবে, এক পেলেও তো পাবে তিনের মধ্যে। তাহলে কিছু কিন্তু ছাড়বে না মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায়। তারপর বলছে তাপীয় রোধ কি, এর এসআই একক এবং রাশিমালা লেখো। এই এককটাও আসার চান্সেস কম আছে, সংজ্ঞাটাও আসার চান্সেস কম আছে। এই দুটো জিনিসই কিন্তু আমাদের কম আসার চান্স আছে, তবুও তোমরা কিন্তু দেখে যেতে পারো। ঠিক আছে, এরপরে এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কি কি ধ্রুবক থাকে, এবং গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটাও কিন্তু আসার চান্সেস খুব আছে। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু তোমরা দেখে যাও, ভালো করে পড়াশোনা করো। বাইরে খুব শীত, তাই এই শীতের হাত থেকে নিজেকে বাঁচিয়ে চলো। এবং দেখো যেন ঠান্ডা ঠান্ডা না লেগে যায়, কারণ একদম সামনে পরীক্ষা। তাই নিজেকে সুস্থ রাখো, ভালো করে পড়াশোনা করো, ভালো করে পড়লেই রেজাল্ট ভালো অবশ্যই আসবে। ঠিক আছে, তো অন্য কোনো সেশনে দেখা হবে, আজকের জন্য টাটা।